হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ক্যাপ্টেন সুবাসা অ্যানিমের এপিসোড 21-22। তো গাইস, আপনারা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া ক্যাপ্টেন সুবাসা অ্যানিমের প্লেলিস্টটি চেক করতে পারেন। এখানে সব এপিসোড একসাথে পেয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং অসাধারণ সব বাংলা অ্যানিমে কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া কমেন্ট করে জানাতে পারেন ক্যাপ্টেন সুবাসা অ্যানিমে আপনার কেমন লাগে। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে এক্সপ্লেনেশন। এপিসোড 21-এর শুরুতেই আমরা দেখতে পাই আগের কিছু সিন আবার দেখানো হয়। সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ নামকাৎসু ভার্সেস টিম মুসাশি। দুই টিমেই রয়েছে দুই অসাধারণ প্লেয়ার, একদিকে সুবাসা ওজোরা, অন্যদিকে চুন মিসুগি। একজন কাটার মাস্টার, অন্যদিকে আরেকজন প্রিন্স অফ দ্য ফিল্ড। তো ম্যাচের শুরুর দিকে দুই টিমই সমানে সমান টক্কর দেয়। পরবর্তীতে সুবাসা চুন মিসুগির অসাধারণ কিছু স্কিল দেখে সে ইমপ্রেস হয়ে যায়। এরপর টিম মুসাশি নামকাৎসুর থেকে চুন মিসুগির জন্য 2-1 গোলে এগিয়ে যায়। অর্থাৎ মিসুগির কিছু অসাধারণ স্কিলের জন্য সে নামকাৎসুর বিপক্ষে 2টি গোল করে ফেলে। এটা দেখে সুবাসা তার বিশ্বাস হারিয়ে ফেলে সে একজন সফল ক্যাপ্টেন এবং তার হার্টের প্রবলেম থাকলেও তার দক্ষতা, তার ট্যালেন্ট আর বলকে কন্ট্রোল করার স্কিল এগুলো আমার থেকে অনেক বেটার। অর্থাৎ সুবাসা এমনটা মনে করে। তখন সুবাসা নিজের উপর আস্থা হারিয়ে ফেলে। এতে আমরা সুবাসার কিছু বাজে পারফরমেন্স দেখতে পাই। সহজ সহজ পাসও সে ধরতে পারে না, আর এভাবে সে ধীরে ধীরে মাঠের মধ্যেই অন্যমনস্ক হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই ওই জায়গায় গেঞ্জো এসে পড়েছে। গেঞ্জো বলে, সুবাসা তুমি দাঁড়াও, দাঁড়িয়ে পড়ো সুবাসা, তুমি কি আমাকে দেওয়া কথাগুলো ভুলে গেছো? তুমি বলেছিলে ফাইনাল পর্যন্ত আমাকে সব ম্যাচ জিতে দেখাবে, তাই এখনই উঠে দাঁড়াও। এছাড়া আমি যে পরিশ্রম করেছি ফাইনাল ম্যাচ খেলার জন্য আর সুস্থ হওয়ার জন্য, আমার পাকে ঠিক করার চেষ্টা করেছি, এগুলো কি সব বিফলে যাবে? রবার্তো হঙ্গ সুবাসাকে সাহস দেওয়ার চেষ্টা করে। রবার্তো বলে, এটা সুবাসা হতে পারে না, তুমি এভাবে খেলতে পারো না। তুমি কি ব্রাজিল যেতে চাও না? আমার সাথে ব্রাজিল গিয়ে একজন প্রফেশনাল প্লেয়ার হতে চাও না? সানায়ও বলে, হ্যাঁ, সুবাসার খেলা এমন হতে পারে না। তুমি যদি সুবাসার মতো না খেলতে পারো আমি তোমাকে কখনোই মাফ করবো না সুবাসা। এরপর তারও সুবাসার কাছে এসে বলে, হ্যাঁ সুবাসা, তারা ভুল কিছু বলছে না। আর চুন মিসুগিও এটাই চায় তুমি তার বিপক্ষে সর্বোচ্চটা দিয়ে খেলো। আর তুমি এই টিমের ক্যাপ্টেন, তুমি তোমার টিমকে এভাবে ছেড়ে দিতে পারো না। টিমের সবাই শুধু তোমার উপর ভরসা করেই খেলছে, কারণ সবাই জানে তুমি এই ম্যাচটা জিতাতে পারবে। আর হ্যাঁ, তুমি হয়তো একটা কথা ভুলে গেছো, বল আসলে আমাদের বন্ধু। সুবাসা সকলের সব কথাবার্তা শুনে আবার উঠে দাঁড়ায়। কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সে সবাইকে বলে, আই এম সরি, আমাকে সবাই ক্ষমা করে দিও। আমি এই টিমের ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও এতটা দুর্বল হয়ে পড়েছি, বিষয়টা আসলেই লজ্জাজনক। ভুলে গিয়েছিলাম এমন একটা সুযোগ আমরা কতটা পরিশ্রমের পর পেয়েছি, আর এটাও যে এই ম্যাচটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর তাই আমাদের করতেই হবে, এই ম্যাচ আমাদের জিততেই হবে। আর এবার আমি কোনো মতেই হাল ছাড়বো না। সুবাসার এমন সব কথাবার্তা শুনে বাকিরাও মোটিভেটেড হয়ে যায়। এটা দেখে চুন মিসুগিও খুশি হয়ে যায়। সে বলে, হয়তো সুবাসা এখন একটু সিরিয়াস হয়েছে, আশা করি এখন অন্তত সে ঠিকভাবে খেলবে। এরপর দুই দলই খেলার জন্য আবার প্রস্তুত হয়। ভাষ্যকর বলে, সবাই খেলার জন্য আবার প্রস্তুত। টিম মুসাশি নামকাৎসুর থেকে 3-1 গোলে এগিয়ে আছে। ম্যাচের আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। খেলা প্রায় শেষের পথে। টিম নামকাৎসু কি পারবে এত কম সময়ে ম্যাচটিকে ড্র করতে, টিম মুসাশির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে? হয়তো এই ম্যাচ টিম মুসাশিই জিতবে। এরপর খেলা শুরু হলেই সুবাসা একাই বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। আমরা আবার সুবাসার সেই ন্যাচারাল গেম প্লে দেখতে পাই। সে টিম মুসাশির প্রতিটা প্লেয়ারকেই অনেক অসাধারণভাবে কাটিয়ে সামনে চলে আসে, আর এবার তাকে কেউই থামাতে পারে না। তখন বাকিরাও খুশি হয়ে যায়। সানায়ে বলে, হ্যাঁ এটাই তো সুবাসা, এভাবেই খেলতে থাকো। রবার্তো বলে, অসাধারণ সুবাসা, এগিয়ে যাও আর দ্রুত গোল করো। তখন রবার্তো মনে মনেই সুবাসার প্রশংসা করতে করতে আমরা দেখি মুসাশির এক প্লেয়ার সুবাসাকে স্লাইড ট্যাকেল দেওয়ার চেষ্টা করে। তবে সুবাসা বল নিয়ে একটা লং জাম্প করে, আর তাকে তো থামানোর কেউই নেই। এটা দেখি মিসুগি চুন ইমপ্রেস হয়ে যায়। মিসুগি চুন ভাবে সে এত বৃষ্টির মধ্যেও বলকে এত সহজে কন্ট্রোল করতে পারছে, এটাই তো সেই সুবাসা আমি যাকে চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম। এরপর সুবাসা তারোকে পাস করে, আর তারও সুবাসাকে আবার পাস করে। অর্থাৎ এবার তাদের ডাইনামিক ডিও আবার ফর্মে এসে পড়েছে। তখন সুবাসা বল নিয়ে এগিয়ে যায়। মিসুগি চুন তো ভাবে সুবাসাকে যেভাবেই হোক না কেন আমি অবশ্যই থামাতে পারবো। এরপর সুবাসা বল নিয়ে মিসুগি চুনের সামনে এসে পড়লে মিসুগি চুন সুবাসাকে থামিয়ে দেয় ঠিকই, তবে সুবাসা বল পেছনে যাওয়া সত্ত্বেও একটা স্করপিয়ন কিকের মাধ্যমে বল সামনে নিয়ে আসে। এরপর সে একটা হেড করার চেষ্টা করে, তবে বলটা গোল পোস্টে গিয়ে বাড়ি খায়, অর্থাৎ সে গোল করতে পারে না। তখন নামকাৎসুর দর্শকরা তো হতাশ। ক্যাপ্টেন তার কনফিডেন্স ফিরে পেলেও এখনো তারা গোল করতে পারছে না। এরপর নামকাৎসুর সব প্লেয়াররা অফেন্সিভ হয়ে খেলতে শুরু করে। মুসাশির কাছ থেকে বল হাজিমে ছিনিয়ে নেয়। তখন টিম মুসাশি তাদের অফসাইডের ট্রিক আবার অ্যাপ্লাই করার চেষ্টা করে, কিন্তু এবার সুবাসা এটা বুঝে যায় অফসাইড যেন না হয়ে যায়, তাই সুবাসাও মুসাশির প্লেয়ারদের সাথে দৌড় লাগায়। তখন তো সবাই জানে হানজি বল সুবাসাকে পাস করবে, তাই সবাই সুবাসাকে ঘিরে ফেলার চেষ্টা করে। হানজি পাস দিতেই যাবে, তারও বলে, না এখন বল পাস করো না। এর
এরপর সে অনেক দ্রুত এসে হানজির করা পাস ব্লক করে দেয়, তবে এতে হানজি মাটিতে উষ্টা খেয়ে পড়ে যায়। ভাষ্যকর বলে এ কি, তারও মিসাকি সে নিজের টিমমেটকেই ফাউল করার চেষ্টা করছে। যাই হোক, এরপর তারও তার পজিশন মেনটেন রাখায় সুবাসা এখন আর অফসাইড নয়, তাই সুযোগ বুঝে তারও সুবাসাকে পাস করে দেয়, আর সুবাসা মাঠ ফাঁকা পেয়ে একটা শট করে দেয় আর গোল হয়ে যায়। এখন নামকাৎসু আর মুসাশির স্কোর 2-3, অর্থাৎ টিম নামকাৎসু এখনো 1 গোলে পিছিয়ে, তবুও তারা অনেক খুশি। তার এমন খেলা দেখে রবার্তো বলে, সাবাস সুবাসা, অবশ্যই মিসুগি জুনের স্কিলের কোনো জবাব নেই, তবে সে তার লিমিট পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু তোমাকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে, আর আমরা সবাই তোমার সাথে আছি। মিসুগি বলে, আমি তোমার জন্য যে জালটা পেতেছিলাম তুমি সেটা পার করে এসেছো সুবাসা, অনেক ভালো করেছো, এখন দেখা যাক কে আসলে বেস্ট প্লেয়ার। তখন মিসুগির বাবা মা অনেক চিন্তিত। মিসুগির মা বলে, মিসুগির বাবা, ডক্টর বলেছে সে তো 20 মিনিটের বেশি খেলতে পারবে না, তাকে সাবস্টিটিউট করতে বলো। তখন মুসাশির কোচ একজন প্লেয়ারকে বলে, রিওতা ওয়ার্ম আপ শুরু করো, আমরা কিছুক্ষণের মধ্যেই প্লেয়ার সাবস্টিটিউট করব। এরপর আমরা দেখি মিসুগি চুন আবার খেলা শুরু করে। মিসুগি বলে, আমি এবার আমার সর্বোচ্চটা দিয়ে খেলবো সুবাসা, তুমি এবার দেখবে আমি আসলে কিভাবে খেলি। এ কথা বলতে না বলতেই আমরা দেখি মিসুগি চুনের বুকে ব্যথা উঠে যায়। তখনই সিন চেঞ্জ হয় কোজিরোর দিকে। কোজিরো হসপিটালের বেডে পড়ে আছে, তার অবস্থাও বেশি একটা ভালো নয়। ডাক্তার বলে সে তার মাসেলসের উপর অনেক প্রেসার দিয়েছে, এছাড়া তার বডি ওভারহিট হয়ে গেছে, তাই হয়তো সে অনেক প্রেসারের মধ্য দিয়ে যাচ্ছে, তাকে ঠিক না হওয়া পর্যন্ত অবশ্যই কিছুদিন আরাম করতে হবে। একথা শুনে মিউবার কোচ দুশ্চিন্তায় পড়ে যায়। সে বাইরে আসলে মিউবার বাকি প্লেয়াররা তাকে জিজ্ঞেস করে, কোচ কোজিরো কেমন আছে, তার বডির কন্ডিশন কি এখন? কোচ শান্তভাবে তাদের সবাইকে বলে, তোমরা চিন্তা করো না, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার এখন একটু আরাম করছে, সে খুব দ্রুতই আবার মাঠে নামবে। মিউবার প্লেয়াররা বলে, সত্যি বলছেন? কোচ বলে, হ্যাঁ, তাকে আজকে একটু আরাম করতে দাও, সে তার এই আরামের মাধ্যমেই কালকের ফাইনাল ম্যাচ খেলতে পারবে। এরপর আবার সিন চেঞ্জ হয় মুসাশি আর নামকাৎসু ম্যাচের দিকে। বল এবার নামকাৎসুর পায়। বৃষ্টির জন্য দুই টিমই ভালোভাবে খেলতে পারছে না। নামকাৎসুর প্লেয়াররা লং পাস দিলে বৃষ্টির কারণে সেটা প্লেয়ারের কাছে গিয়ে পৌঁছায় না, অর্থাৎ তারা সহজে পাস কানেক্ট করতে পারছে না। এরপর আমরা দেখি মিসুগি চুন অনেক স্লো হয়ে গেছে, অর্থাৎ সে তার বুকে ব্যথার কারণে ঠিকভাবে দৌড়তে পারছে না। তখনই টিম মুসাশি বল পায় পেয়ে মিসুগিকে বল পাস করলে নামকাৎসুর প্লেয়াররা বলে, মুসাশির ক্যাপ্টেন তুমি অনেক স্লো হয়ে গেছো। তখন আমরা মিসুগির একটা অসাধারণ স্কিল দেখতে পাই। নামকাৎসুর প্লেয়াররা আসলেই মিসুগি হঠাৎ করে ফাস্ট হয়ে যায়, আবার সে স্লো দৌড়াতে শুরু করে। আবার বল নিতে আসে, মিসুগি আবার ফাস্ট হয়ে যায়। এখন তার সিচুয়েশন অনেকটা হামিং বার্ডের মতো হয়ে গেছে। হামিং বার্ড যেমন হঠাৎ করে উড়ে গিয়ে থেমে যায়, মিসুগিও ঠিক তেমনটাই করছে। এরপর বল নিয়ে মিসুগি নামকাৎসুর গোলপোস্টের অনেক সামনে চলে আসে, তখনই সুবাসা ট্যাকেল করে তার বল থামিয়ে দেয়। এরপর সুবাসা বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়, তখন মুসাশির ডিফেন্ডাররা সুবাসাকে ঘিরে ধরে, আর সুবাসা তখন একটা আইডিয়া পায়। সুবাসা ইচ্ছা করে একটা ফাঁকা জায়গায় শট চালিয়ে বৃষ্টির পানিকে ইউজ করে স্লাইড দিতে শুরু করে, আর সে স্লাইডিং এর কারণে অনেক দ্রুত বলের সামনে এগিয়ে যায় এবং তার একটা শটের মাধ্যমে গোল করে দেয়। এভাবে নামকাৎসু আর মুসাশি 3-3 সমতায় চলে আসে। এরপর আমরা দেখি মিসুগি চুন মাটিতে বসে পড়ে। তো গাইস, এখানে একটা বিষয় কি জানেন, মিসুগি চুন হলো নেইমারের আরেক প্রতিচ্ছবি। যদিও আমি তার বড় কোনো ভক্ত নই, তবে নেইমার সবসময় ফুটবলকে একটা আর্ট হিসেবে দেখেছে, অর্থাৎ নেইমারের জন্য ফুটবল ছিল একটা ক্যানভাসের উপর পেইন্টিং করার মতো, যেটা সে পরিপূর্ণ করতে পারেনি। তার জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল ইনজুরি, তাই সে 34 বছর বয়সেই ফুটবল থেকে অফিসিয়ালি রিটায়ার হয়ে যায়। আর এই এনিমের মিসুগি চুনও ঠিক তেমন সিচুয়েশনেই আছে। যাই হোক, তখন আমরা দেখি মিসুগির হার্ট কন্ডিশন খুবই খারাপ, আর তার এই বিষয়টা সবার সামনে এক্সপোজ হয়ে যায়। সবাই ভাবে সে বুকে হাত দিয়ে রেখেছে কেন। কোচ বলে, রিওতা আমাদের এখনই সাবস্টিটিউট করতে হবে। মিসুগি বলে, না থামুন, আপনি আমাকে কথা দিয়েছিলেন যে এই ম্যাচটা আমাকে খেলতে দেবেন, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি আমাকে এই পুরো ম্যাচটা খেলতে দিন। শোনো সবাই, আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি, আমার আসলে একটা সিরিয়াস হার্ট প্রবলেম আছে, এটা আমি তোমাদের কাছ থেকে লুকিয়েছি, আর এই সমস্যার জন্য আমি মাঠে বেশিক্ষণ খেলতে পারি না। এই কথা শুনে মুসাশির সব প্লেয়াররা চমকে যায়। মিসুগি চুন আরো বলে, তোমরা নামকাৎসুকে যেমন তেমন টিম মনে করো না, তাদেরকে হারানোর জন্য আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। এটা আমার জীবনের শেষ ম্যাচ, তাই আমি তোমাদেরকে হাত জোর করে বলছি, তোমরা অবশ্যই তোমাদের সর্বোচ্চটা দিয়ে খেলবে। আমি চাই তোমাদের যতক্ষণ দম আছে তোমরা ততক্ষণ লড়াই করো। আর সুবাসা, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। তখন মিসুগি চুনের বাবা উঠে বলে, আমি এটাই শুনতে চেয়েছিলাম ছেলে আমার, আমি জানি তুমি এই খেলাটাকে আসলে কতটা পছন্দ করো, কেউই তোমার কাছ থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না, তোমার সর্বোচ্চটা দিয়ে খেলো বাবা। মিসুগি বলে, থ্যাঙ্কস বাবা। এরপর মুসাশির কোচ রিওতাকে আবার বসিয়ে দেয়। কোচ বলে, মিসুগি এখন এই ম্যাচটা শুধু তোমার হাতে। টিম মুসাশির প্লেয়াররাও বলে, ক্যাপ্টেন আমাদের জিততেই হবে, আমরা শেষ পর্যন্ত আমাদের ক্যাপ্টেনকেই ফলো করব। তখন এই বিষয়টা দেখে নামকাৎসুর প্লেয়াররাও অবাক হয়ে যায়। তারা বলে, তার মানে মিসুগি চুন সে তার সিরিয়াস হার্ট কন্ডিশন নিয়ে খেলছিল, বিষয়টা তো একটু বেশি সিরিয়াস মনে হচ্ছে। তখন সুবাসা বলে, বন্ধুরা আমরা এতক্ষণ যেভাবে খেলছিলাম সেভাবেই খেলবো, আমাদের খেলায় কোনো চেঞ্জ হবে না। মিসুগিকে দয়া দেখিয়ে আমরা তাকে ছোট করব না, যেন তার বিদায়টা সুন্দর হয়। তারও ভাবে
তার মানে সুবাসা, তুমি এটা আগে থেকেই জানতে? এটা বিশ্বাস হচ্ছে না। তখন ভাষ্যকর বলে, নামকাৎসু আর মুসাশি 3-3 সমতায় আছে। আর মাত্র 7 মিনিট পরেই সেমিফাইনালের ম্যাচ শেষ হয়ে যাবে। মিসুগি তার বুকে ব্যথার জন্য এখনো বুকে হাত দিয়ে রেখেছে। আশা করি এটা বেশি সিরিয়াস নয়। এরপর খেলা আবার শুরু হয়। সুবাসা পায় বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায় আর ভাবে, মিসুগি তুমি যদি অসুস্থ না হতে তাহলে ফুটবলে হয়তো তোমাকে কেউই হারাতে পারতো না। তুমি হয়তো ফুটবলের আর এক রাজা হতে। তবে এই ম্যাচটা আমি কোনোভাবেই হারতে চাই না, তাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলবো। তখন সুবাসা গোলপোস্ট এরিয়ায় ঢোকার সাথে সাথেই বুকে ব্যথার জন্য এবার মিসুগিচুন কিছুই করতে পারে না। এরপর সুবাসা বল নিয়ে গোলকিপারের সামনে এসে পড়ে, তবে তার সামনে ডিফেন্ডার এসে পড়ায় বলটির টেপে কিসুগিকে পাস করে দেয়। মুসাশির এক প্লেয়ার টেপের কাছ থেকে বল ছিনিয়ে নেয়। তখন হাজিমে বল নেওয়ার জন্য হেড করার চেষ্টা করে। এর মধ্যে মুসাশির আর এক প্লেয়ার এসে ওই বলটি হেড করে দেয়। তবুও নামকাৎসু বল পেয়ে যায়। তারা একটা শট নিলে গোলকিপ বলটা ধরে ফেলে এবং দ্রুতই একটা পাস করে দেয়। এরপর মুসাশির এক প্লেয়ার বল নিয়ে এগিয়ে গেলে মিসুগিচুন বলে, আমাকে পাস করো। তখন ওই প্লেয়ার কিছু না ভেবে মিসুগিচুনকে পাস করে দেয়। আর মিসুগিচুন তার ওই অবস্থায় বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায় আর ভাবে, আমি তো খেলতে যাচ্ছি, তবে আমার বডি আমাকে খেলতে দিচ্ছে না। আমার বুকের পা পাশটা ফেটে হৃদয়টা বেরিয়ে আসবে। যতই এগোচ্ছি ব্যথা ততই বেড়ে যাচ্ছে। তবে যতক্ষণ আমি আমার হৃদয়ের স্পন্দন অনুভব করতে পারছি, আমি থামবো না, আমি এগিয়ে যাব। এরপর মিসুগিচুন অনেক দ্রুত দৌড়াতে শুরু করে। নামকাৎসুর প্লেয়াররা ভাবে, একই সে অসুস্থ থাকা অবস্থায়ও এত দ্রুত দৌড়াতে পারছে, সে তো আসলেই চমৎকার। তখন তারও অনেক দূর থেকে একটা স্লাইড করে আর বৃষ্টির কারণে অনেক সহজেই মিসুগির সামনে এসে পড়ে। মিসুগি বলে, আমাকে জাম্প করতে হবে। না, এখন নয়, পারফেক্ট টাইমে জাম্প করতে হবে। তখন তারও বল ধরার আগ মুহূর্তে ঠিক ওই সময় মিসুগিচুন একটা লং জাম্প করে। এরপর সে বল নিয়ে আবার এগিয়ে যায়। সিংহ তার সামনে এসে পড়ে আর সিংহ মিসুগির বুকের বাম পাশে একটা ধাক্কা মারে। তাই মিসুগি বল থেকে ব্যালেন্স হারিয়ে ফেলে। তারপরও সে শুয়ে পড়া অবস্থায় আবার বল ছিনিয়ে নেয়। তখন মিসুগিচুন তো মাটিতে পড়ে আছে। ওই মুহূর্তে গোলকিপার ইউজো আর সুবাসা সহ নামকাৎসুর বাকি প্লেয়ার সবাই একসাথে মিসুগির দিকে এগিয়ে আসে। সুবাসা এসেই ওই বলটা ইন্টারসেপ্ট করতেই যাবে, তখনই সুবাসার সাথে মিসুগিও বলে কিক করে আর বলটা হাওয়ায় ভাসতে থাকে। কিন্তু ওই সময় মিসুগির বুকে সিরিয়াস ব্যথা করতে শুরু করে। তখন মিসুগি তার চোখে সবকিছু অন্ধকার দেখে। মিসুগি বলে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, বল কোথায়? বল তো হাওয়ায় ভাসছিল, বলটা কোথায়? মিসুগি হাই হুতাশ করে বল খোঁজার চেষ্টা করছে, তবে সে তার চোখে সবকিছুই অন্ধকার দেখছে। সে কিছুই অনুভব করতে পারছে না। এরপর ইয়ায়ুই চিৎকার করে বলে, ক্যাপ্টেন, বল হাওয়ায় ভাসছে, আপনার ডান পাশে দেখুন। তখনই হঠাৎ করে মিসুগিচুন বলটা দেখে ফেলে আর সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে একটা কিক করে। তো গাইস, এখন বুঝতে পারলেন এনিমেকে কেন ইমোশন বলা হয়। সাধারণ একটা ফুটবল ম্যাচ, বাট কি রোমাঞ্চকর একটা মুহূর্ত। এনিমের মেন ক্যারেক্টার সহ মাঠে থাকা 11 জন প্লেয়ার সবাই একসাথে মিলেও একজন অসুস্থ প্লেয়ারকে থামাতে পারেনি। এটা কোনো ব্যর্থতা নয়, এটা আসলে আবেগ। হেরে যাওয়া এক ফুটবল রাজার গল্প। তখন তো সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ে। মেয়েরা তো অনেক খুশি। মুসাশির সব প্লেয়াররাও মিসুগিচুনের দিকে ছুটে আসে। এরপর আমরা দেখি মিসুগিচুন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে সুবাসাও ভয় পেয়ে যায়। মুসাশির প্লেয়াররাও ভাবে ক্যাপ্টেনের হয়তো কিছু হয়ে গেছে। হঠাৎ করে মিসুগিচুন বলে, আমার হৃদস্পন্দন বন্ধ হয়নি, এখন এটা চলছে, আমি ঠিক আছি, তোমরা ভয় পেও না। তবে সুবাসা, আমরা 4-3 গোলে তোমাদের থেকে এগিয়ে আছি। আমাদের কাছে এখনো জিতার চান্স রয়েছে আর আমরা এই ম্যাচ জিতবই। এরপর আমরা ফাইনালে খেলবো। ম্যাচের আর মাত্র 2 মিনিট বাকি আছে আর নামকাৎসুর সব প্লেয়াররাই তখন হতাশ। ওই সময় গেঞ্জো চিৎকার করে বলে, এভাবে মন মরা হয়ে থেকো না, আমরা এখনো চাইলে জিততে পারি। আর মাত্র একটা গোল করো। তখন নামকাৎসুর দর্শকরাও তাদের জন্য সবাই চিয়ার করে। এরপর নামকাৎসুর প্লেয়াররা আবার কনফিডেন্স ফিরে পায়। সুবাসা বলে, হ্যাঁ, আমাদের এই ম্যাচ জিততেই হবে। মিসুগি এখনো খেলছে, আমাদের 2টি গোল করতেই হবে আর আমরা এই ম্যাচ অবশ্যই জিতবো। আমরা দেখি মিসুগিচুন গোলপোস্টের সাথে ঢেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এরপর খেলা শুরু হয়ে যায়। নামকাৎসু বল নিয়ে আবার এগিয়ে যায়। তখন মিসুগিচুন বলে, সবাই বলকে ভুলে যাও, সুবাসাকে কভার করো, কারণ তারা শুধু সুবাসাকে দিয়েই গোল করাবে। মুসাশির সব প্লেয়াররা সুবাসাকে ঘিরে ধরলে গেঞ্জো বলে, তোমরা কি ভাবছো আমাদের নামকাৎসু টিমে কি শুধু সুবাসাই আছে? তোমরা কি আর কেউ গোল করার যোগ্য নও? এই কথা শুনে নামকাৎসুর প্লেয়াররা নিজেরাই বল নিয়ে এগিয়ে যায়। তখন চুন মিসুগি তার প্লেয়ারদের যেসব নির্দেশনাগুলো দিতে থাকে তা প্লেয়াররা অক্ষরে অক্ষরে পালন করে। নামকাৎসুর যেই প্লেয়ারের কাছেই বল থাকুক না কেন, চুন মিসুগির প্ল্যানের মাধ্যমে টিম মুসাশির প্লেয়াররা তাদের সবাইকেই ঘিরে ফেলে। অর্থাৎ চুন মিসুগি না খেললেও পুরো ম্যাচ এখন মিসুগির হাতের মুঠোয়, যেন সে একটা কম্পিউটার। এ অবস্থায় কেউ কাউকে বল পাস না দিতে পেরে হানজির পায়ে বল থাকাকালীন সে অন্যমনস্ক হয়ে যায়। তখন মুসাশির এক প্লেয়ার তার কাছ থেকে বল ছিনিয়ে নেয়। হাতে 1 মিনিটেরও কম সময় আছে। মুসাশি 4-3 গোলে এগিয়ে আছে আর নামকাৎসুর কাছে এখন তো বলও নেই। তখন সবাই ভাবে নামকাৎসু হয়তো হেরে গেছে। হঠাৎ করে রিও এসে মুসাশির কাছ থেকে বল ছিনিয়ে নেয়। তখন টিম নামকাৎসু আবার গুটি গুটি পায়ে পাস করতে করতে এগিয়ে যায়। তবে টিম নামকাৎসুর সমস্যা একটাই, সুবাসাকে ঘিরে রেখেছে আর তাই উপায় পায় না পেয়ে এবার বল নিয়ে তারও সবাইকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। গোল
পোস্টের সামনে যাওয়ার সাথে সাথে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় সে আসলে কাকে পাস করবে। সুবাসাকে তো তারা ঘিরে রেখেছে। তখন সুবাসা আর গেঞ্জো তাকে সাহস দেয়, তোমার কাউকেই পাস করা লাগবে না, এই শটটা তুমি নিজেই নাও তারো। তখন তারও কনফিডেন্সের সাথে গোলপোস্টের দিকে একটা শট চালালে গোলকিপার সেটা থামিয়ে দেয়। সবাই ভাবে কর্নার হয়ে যাবে, তখনই হঠাৎ করে সুবাসা অনেক দ্রুত দৌড়ে এসে বল ইন্টারসেপ্ট করে ফেলে। এরপর মিসুগিচুন সুবাসাকে আবার ঘিরে ফেলতে বলে। তখন 4 জন প্লেয়ার একসাথে সুবাসাকে ঘিরে ধরে। তখন তো সুবাসা কি করবে কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে তার মাথায় একটা আইডিয়া আসে, সে বলটিকে উপরের দিকে শট চালায়, এরপর বলের দিকে এগিয়ে গিয়ে একটা বাইসাইকেল কিক করে দেয়। তখনও মিসুগি ভাবে সে ভুল দিকে শট করেছে, এভাবে তার গোল হতে পারবে না। তবে তারও এসে বলটিকে হেড করে দেয়, এতে টিম নামকাতসুর আরেকটি গোল হয়ে যায়। এভাবে 4-4 ড্র ম্যাচে টাইম শেষ হয়ে যায়, অর্থাৎ টিম নামকাতসু শেষ মুহূর্তে একটা গোল করে দিয়ে চমক লাগিয়ে দিয়েছে। তখন তো মিসুগিচুন হতাশ, যে যাই বলুক না কেন এই গোলটা আসলে তারই ব্যর্থতার জন্য হয়েছে। যাই হোক, রেফারি এক্সট্রা টাইম দেয়, এরপর আবার খেলা শুরু হয়। আর এবারও সুবাসা তার পুরো কনফিডেন্টের সাথে টিম মুসাশির কাছ থেকে বল ছিনিয়ে নেয় আর বলে, ওভার টাইম হয়েছে তো কি হয়েছে, আমাদের এই ম্যাচ কোনোভাবেই হারা যাবে না, আমরা যতই ক্লান্ত হয়ে পড়ি না কেন, সবাই শোনো, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলবো। এরপর সুবাসা বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায় আর সে একটা শট নিলে গোলকিপার আর মিসুগিচুন কেউই সেই বলটা থামাতে পারে না, অর্থাৎ সুবাসা আরেকটি গোল করে ফেলে। তখনই রেফারি বাঁশি বাজিয়ে দেয়, তবে কেউই বুঝতে পারে না রেফারি আসলে কেন বাঁশি বাজালো, ম্যাচ শেষ হয়ে গেছে নাকি এই গোলটা আবার অফসাইড হয়েছে। এরপর রেফারি ম্যাচ শেষ হওয়ার ইশারা করে। তখন তো নামকাতসু টিম উল্লাসে ফেটে পড়ে। 4-5 ব্যবধানে অনেক কষ্টে টিম নামকাতসু এই ম্যাচটি জিততে পেরেছে। এরপর সুবাসা মিসুগিচুনের কাছে আসে। সুগি বলে, কংগ্রেস সুবাসা, অবশেষে তুমি তোমার সততার সাথে এই ম্যাচটা জিততে পেরেছ। সুবাসা বলে, আসলে না, তুমি যদি সুস্থ থাকতে তাহলে হয়তো তুমি আমার শেষ শটটা থামাতে পারতে। সত্যি বললে মুসাশি অনেক শক্তিশালী একটা দল, আমরা এই ম্যাচ এত সহজে জিততে পারতাম না। মিসুগি বলে, তোমার কথাগুলো অনেক দামি, তবে পরিশেষে তুমিই জিতলে। আমি প্রতিটা ম্যাচে অনেক কম সময় খেলতে পারতাম, তবে নামকাতসুর সাথে খেলার আগে আমি চেয়েছিলাম পুরোটা ম্যাচ খেলতে। তুমি ফুটবলের অন্যতম সেরা একজন প্লেয়ার, এখন আমি শান্তিতে রিটায়ার্ড হতে পারবো, কারণ আমি তোমার মতো একজন অসাধারণ প্লেয়ারের বিপক্ষে খেলতে পেরেছি। এসব কথা শুনে সুবাসাও একটু ইমোশনাল হয়ে যায়। এরপর তাদের কথার এক পর্যায়ে মিসুগিচুন বলে, হয়তো এখন সময় এসে পড়েছে আমার টিম মুসাশি ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করার। এরপর ইয়াওই তাকে মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় টিম মুসাশির সবাই অনেক হতাশ। তখনই হঠাৎ করে মিসুগির মন ঘুরে যায়। মিসুগিচুন সুবাসার দিকে তাকিয়ে বলে, সুবাসা, আমি ভাবছি হয়তো এত দ্রুত ফুটবল ছাড়া ঠিক হবে না, যদি 2 মিনিটের জন্যও হয় আমি অবশ্যই মাঠে পা রাখবো, আর হয়তো কোনোদিন সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাব। সুবাসা বলে, হ্যাঁ, তুমি অবশ্যই ঠিক হবে। এরপর সিন চেঞ্জ হয় সুবাসার বাবার দিকে। জাহাজের এক মেরিন এসে সুবাসার বাবাকে বলে, আজকের দিনটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই না ক্যাপ্টেন ওজোরা? আজ আপনার ছেলের ফাইনাল ম্যাচ। তখন সুবাসার বাবা একটু হতাশ, কারণ সে তার ছেলের খেলা সরাসরি দেখতে পারবে না। সিন চেঞ্জ হয় নামকাতসু স্কুলের সবাই ওই ট্র্যাকগুলোর জন্য অপেক্ষা করছে, আগেরবার যারা তাদেরকে শহরে নিয়ে গিয়েছিল। এরপর আমরা দেখি ওই ট্রাকগুলো আবার এসে পড়ে, আর এবার তারা নামকাতসুর ব্যানার লাগিয়ে এসেছে। এটা দেখে তো সানাই সারপ্রাইজড হয়ে যায়। তারা যাওয়ার পথে সুবাসাকে নিয়ে গল্প করতে থাকে। ড্রাইভার বলে, আচ্ছা, নামকাতসুর ফেমাস প্লেয়ার সুবাসা, সে তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? তখন তো সানাই এই কথা শুনে শরমের ঠেলায় গাড়ি ব্রেক ফেল করার অবস্থা কইরা দেয়। সিন চেঞ্জ হয় নামকাতসুর কোচ তাদের প্লেয়ারদের খেলার জন্য অ্যাপ্রিসিয়েট করে, আর অবশেষে তারা ফাইনালে পৌঁছাতে পেরেছে। এর সাথে তাদেরকে কিছু টিপস দেয় ফাইনালে তারা কিভাবে কি করবে। আর এবার ফাইনালে ইউজুর পরিবর্তে গোলকিপার হবে গেঞ্জো। এরপর সিন চেঞ্জ হয় টিম মিউবার বিপক্ষে টিম নামকাতসু ফাইনালে আবার মুখোমুখি হয়েছে। পুরো গ্যালারি দর্শকে কানায় কানায় ভরে গেছে, আর নামকাতসুর দর্শকরা তাদের জন্য অনেক এক্সাইটেড। আর এই ম্যাচটা তারোর শেষ ম্যাচ হতে চলেছে, এজন্য তার বাবাও তার খেলা দেখতে এসেছে। তারোর বাবা বলে, তাদের সাথে এটা তোমার শেষ ম্যাচ, তাই তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে খেলবে তারো। এরপর টিম নামকাতসু মাঠে এসে তাদের ওয়ার্ম আপ প্র্যাকটিস শুরু করে, তবে টিম মিউবা এখনো মাঠে এসে পৌঁছাতে পারেনি। তখন সুবাসা ভাবে কোজিরোর অসুস্থ হয়ে যাওয়ার কারণে এমনটা হয়নি তো। তখনই সুবাসার মুখের সামনে দিয়ে কেউ একজন অনেক দ্রুত একটা শট চালিয়ে দেয়। এরপর আমরা দেখি টিম মিউবা পৌঁছে গেছে। তো গাইস, এবারের টক্কর পুরাই অস্থির একটা টক্কর। একদিকে বেস্ট গোলকিপার ভার্সেস বেস্ট গোলকিপার, বেস্ট মিডফিল্ডার ভার্সেস বেস্ট মিডফিল্ডার, আর বেস্ট স্ট্রাইকার ভার্সেস বেস্ট স্ট্রাইকার। যাই হোক, তাদের এই সিচুয়েশনে আসার পেছনের গল্পটা আমরা দেখতে পাই। সাবাটা বলে, কাল রাতে কোজিরো আমাদের যা বলেছেন, এরপর আমাদের হারাটা অসম্ভব। কাল রাতের সিন দেখানো হয়, ডাক্তার বলে কোজিরো হয়তো আর খেলতেই পারবে না, যদিও তার ফিভার একটু কমেছে, তবে এখন তার রেস্ট নিতে হবে। তখনই কোজিরো উঠে বসে
আর বলে, আপনি কি ফাজলাম করছেন ডক্টর? আমি এখন সম্পূর্ণ ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই। আপনার কি মনে হয় আমার মতো একজন টাইগারকে শুধু একটুখানি ফিভার থামিয়ে দেবে? বলে, কোজিরো তুমি কি সত্যি বলছো? তুমি খেলতে পারবে? কোজিরো বলে, হ্যাঁ অবশ্যই পারবো, আপনারা একদমই চিন্তা করবেন না। আর এমনটা শুধু আপনাদের জন্যই হয়েছে। আগে আমি ভাবতাম আমি একাই 100, তবে সব ম্যাচ একা জেতা যায় না। আগের কিছু ম্যাচে আমি এটা ফিল করতে পেরেছি, আর বিশেষ করে আগের ম্যাচে গেন তুমি যদি আমাদের সাহায্য না করতে তাহলে হয়তো আমরা ওই ম্যাচটা জিততে পারতাম না, এই পর্যন্ত পৌঁছাতেই পারতাম না। এর জন্য তোমাদের সবাইকেই অনেক অনেক ধন্যবাদ। তো আমি কি তোমাদের উপর ভরসা করতে পারি? সবাই বলে, হ্যাঁ ক্যাপ্টেন অবশ্যই। কোজিরো বলে, তাহলে চলো এই ম্যাচটা আমরা একসাথে জিতবো। বর্তমানের সিন দেখানো হয় সাবাডা এসব কথা ভেবে অনেক এক্সাইটেড হয়ে যায়। সেভাবে কোজিরো প্রথমবারের মতো আমাদেরকে একটা টিম হিসেবে দেখছে, তাই আমরা তাকে কোনোভাবেই হতাশ করব না। আর ফাইনাল ম্যাচের জন্য সবাই যে যার যার মতো প্রস্তুতি নিচ্ছে, দর্শকরা প্লেয়াররা সবাই অনেক এক্সাইটেড কখন ম্যাচটি আসলে শুরু হবে। তখন আমরা ওই লেডিকে আবার দেখতে পাই। সে বলে, কে ভেবেছিল এই দুইটা দল আবার একে অপরের মুখোমুখি হবে, তাও আবার ফাইনাল ম্যাচে। এরপর সব প্লেয়াররা যার যার পজিশন নিয়ে নেয়, আর এখান থেকেই এপিসোড 22-এর সমাপ্তি হয়। তো গাইস আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, পরের সপ্তাহে একটি অসাধারণ ইসোকা অ্যানিমে আসতে চলেছে, সেই উপলক্ষে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।